রাজ্যে চারিদিকে এত অন্যায় এত অত্যাচার চলছে, তা সত্ত্বেও আমরা দেখি যে একটা করে নির্বাচন আসে আর লাফিয়ে লাফিয়ে শাসক দলের ভোট বাড়ে এবং তারা ড্যাংডেঙিয়ে যেতে এবং বলে মানুষ আমাদের পাশে আছে। অনেকেই বলেন যে যে তোষণ রাজনীতি তৃণমূল কংগ্রেস শুরু করেছে তাতে মুসলিম মানুষ যারা রয়েছেন তারা আর অন্য কোনো কিচ্ছু ভাবেন না, তারা একদম 100% কনসলিডেট হয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট করেন। আর তার সঙ্গে লক্ষ্মীর ভান্ডার নামক যে ভাতা ভিক্ষাটি চালু করা হয়েছে, সেখানে 1,000 টাকা 1,200 টাকা এই যে মহিলাদের হাতে পৌঁছে দেওয়া হয়, তার জন্যই তারা কামাল করে দিচ্ছে। কিন্তু সত্যি কি তাই? আসলে তৃণমূল কংগ্রেস যে এক মাঝে মাঝে হুঙ্কার ছাড়ে না খেলা হবে, সত্যিই তারা খেলা খেলে বোধহয়, এবং সেটা প্রতিটা সূক্ষ্ম স্তরে অত্যন্ত সূক্ষ্মভাবে খেলে। আর তার সব মিলিয়ে নির্যাস আসে, যা খুশি তাই এই রাজ্যে হয়ে যায়, তারপরও শাসক দল জেতে। আর সেই খেলাটাই এবার যে আর খেলতে দেবে না বিজেপি, কিন্তু প্রতি মুহূর্তে প্রতি পদে বুঝিয়ে দিচ্ছে। এবং তার পাশাপাশি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এবার দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ইলেকশন কমিশনের ভূমিকা। এতদিন ইলেকশন কমিশন অন্যান্য রাজ্যে যেভাবে ভোট পরিচালনা করত, এই রাজ্যেও সেই একইভাবে ভোট পরিচালনা করে, এবং তার ফলে যে কত ফাঁক কত গাফিলতি রয়ে গেছে এবং সেগুলোকে কাজে লাগিয়ে শাসক দল বাজিমাত করে, সেইটা সেইটা কিন্তু সকলের কাছে স্পষ্ট হয়ে গেছে। আর সেই জন্য ইলেকশন কমিশন এবার কিন্তু উঠে পড়ে লেগেছে যে নির্বাচনটা তারা স্বচ্ছভাবে করবেন, এবং তার ফলে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে আসুক না, কোনো অসুবিধা নেই, কিন্তু নির্বাচনের শেষে মানুষ যেন একটা অভিযোগ করতে না পারে যে এখানে স্বচ্ছতার অভাব আছে। আর সেইটা করতে যেতেই একের পর এক কাণ্ড হচ্ছে। আপনারা জানেন যে এসআইআর নিয়ে কি মারাত্মক জায়গা চলছে। যে কোনো দিন যে কোনো মুহূর্তে এসআইআর ঘোষণা হবে, এবং সেইটা হওয়ার আগেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কার্যত হুমকি শুরু হয়ে গেছে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিএলওদের হুমকি দিচ্ছেন যে একজনেরও নাম যাতে বাদ না যায়, যদি যায় তাহলে কিন্তু ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়া হবে। অন্যদিকে শাসক দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন 2 কোটি কেন, দুজনের নাম বাদ দিয়ে দেখুন কত ধানে কত চাল আমরা বুঝিয়ে দেব। কাদের বলা হচ্ছে? বিএলওদের বলা হচ্ছে। কিন্তু এই যারা নির্বাচনের সঙ্গে যুক্ত রয়েছেন সেই সরকারি কর্মচারীরা, তারা কি সঠিক জায়গায় রয়েছেন? তারা খেলাটা কোথা থেকে খেলছেন? এই খেলাটা শুরু হয়ে যাচ্ছে ভোটার তালিকায় নাম তোলা বা নাম বাদ দেওয়া সেই জায়গা থেকেই। বাকি তো সারা রাস্তাতে আরো অনেক খেলা আছে, আর সেই খেলাটাই এবার কিন্তু ধরা পড়ে গেছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে রাজ্যের মুখ্য সচিবের কাছে কিন্তু চিঠি চলে এসেছে। কি নিয়ে চিঠি চলে এসেছে? 4 জন, এক আধজন নয়, চারজন এই রকম নির্বাচনী আধিকারিক যারা রয়েছেন, নির্বাচনের কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, সেই 4 জন বিশাল রকমের গাফিলতি করেছেন। এখানে দেখতেই পাচ্ছেন একদম নাম তুলে স্পষ্ট করে বলে দেওয়া রয়েছে, আমি একদম তলায় রেড কালারে তাদেরকে মার্ক করে দিয়েছি। তাদের বিরুদ্ধে কিন্তু ভয়ঙ্কর অভিযোগ এসছে। কি ভয়ঙ্কর অভিযোগ এসছে? যে 4 জনের নামে অভিযোগ এসছে তারা হলেন শ্রী দেবোত্তম দত্ত চৌধুরী, ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ লেভেলের 2012 ব্যাচ, প্রজেক্ট ডিরেক্টর, মনিটরিং, ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল, সাউথ 24 পরগনা, অ্যান্ড ইআরও অফ 137 বারুইপুর পূর্ব এসি। আরেকজন আসছেন শ্রী তথাগত মণ্ডল, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার, এমজি এনআরইজিএস, জয়নগর 1 ব্লক, অ্যান্ড এইআরও অফ 137 বারুইপুর পূর্ব এসি। তৃতীয় যার নাম রয়েছে শ্রী বিপ্লব সরকার, ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ 2012 ব্যাচ, প্রেজেন্টলি ওয়ার্কিং অ্যাজ ডিস্ট্রিক্ট অফিসার মাইনরিটি অ্যাফেয়ার্স, পূর্ব মেদিনীপুর, অ্যান্ড ইআরও অফ 206 ময়না এসি। 4 নম্বর নাম রয়েছে শ্রী সুদীপ্ত দাস, পঞ্চায়েত অ্যাকাউন্ট অ্যান্ড অডিট অফিসার, তমলুক ব্লক, অ্যান্ড এইআরও অফ 206 ময়না এসি। অর্থাৎ ময়না এবং বারুইপুর পূর্ব, এই দুই বিধানসভা, সেখানকার যারা ইআরও এবং যারা এইআরও ছিলেন, তাদের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ উঠেছে। এবং একটা জিনিস খুব ভালো করে খেয়াল করে দেখুন, যে 2 জন ইআরও এখানে কাজ করছেন, ডব্লিউবিসিএস অফিসার বলা হয়েছে যাদেরকে, দুজনই 2012 ব্যাচ। কবে? 2012, 2011-তে রাজ্যে পরিবর্তন হয়ে গেছে, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় চলে এসছে, এবং তারা ক্ষমতায় আসার পর যারা ডব্লিউবিসিএস অফিসার হয়েছেন, 2 দিয়ে 4টা করা যাচ্ছে, অনেকেই করে ফেলছেন। কিন্তু এদের বিরুদ্ধে যেটা অভিযোগ, সেটা হচ্ছে যে এই যে ভোটার তালিকায় যে নাম তোলা হচ্ছে না, সেই নাম তোলার ক্ষেত্রে এরা ব্যাপক গরমিল করেছেন, এবং যে ডকুমেন্টস গুলো ভ্যালিড নয় সেই ডকুমেন্টস গুলোকে ভ্যালিড ডকুমেন্ট ধরে নিয়ে নামগুলো ঢুকিয়ে দিয়েছেন। এমনকি একই ডকুমেন্ট ব্যবহার করে একাধিক লোকের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই যে এসআইআর করা হবে বলা হচ্ছে,
ভুয়ো ভোটার, জাল ভোট যে বাদ দেওয়া বলা হবে, এই রকম যারা নির্বাচনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের এই সব কারচুপি হয়েছে, কারসাজি হয়েছে, সেইগুলোকেই ধরার চেষ্টা করা হয়েছে। এবং এদেরকে প্রাথমিকভাবে নির্বাচন কমিশনের তরফ থেকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় যখন এদের বিরুদ্ধে রিপোর্ট আসে, এবং সেই জিজ্ঞাসাবাদে কিন্তু এরা কোনো রকম কোনো সঠিক জবাব দিতে পারেনি। ফলে যে যে চিফ সেক্রেটারির কাছে যে লেটার পাঠানো হয়েছে ইলেকশন কমিশনের তরফ থেকে, তাতে এদেরকে সাসপেন্ড করতে বলা হয়েছে। শুধু তো তাই নয়, এর একদম ওই লাস্টের আগের যে লাইনটা রয়েছে, 6 নম্বর পয়েন্টের ঠিক আগের পয়েন্টটা দেখুন, বি পয়েন্ট লেখা রয়েছে, ইন অ্যাডিশন এফআইআর, এদের বিরুদ্ধে কিন্তু এফআইআর করার জন্য বলা হয়েছে। অর্থাৎ সাসপেনশন তো হলোই, এবার যদি এফআইআর হয় সেখানে তদন্ত হবে এবং এরা কাদের জন্য, কিসের জন্য এই ধরনের অনিয়ম করেছে সেইগুলো সামনে আসবে, এবং সেখানে যদি সত্যিই দোষ পাওয়া যায় তাহলে জেল যাত্রা সুনিশ্চিত। আর জেল যাত্রা যদি সুনিশ্চিত হয়ে যায় তাহলে যে সরকারি চাকরিটা করে খাচ্ছেন সেইটিও যাবে। অর্থাৎ এই রাজ্যের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে কথা বলে দিয়েছিলেন যে বিহারে এসআইআর হয়েছে এবং সেখানে কর্তব্যে গাফিলতির জন্য ইতিমধ্যেই কিন্তু বহু বহু যারা এই নির্বাচনের সঙ্গে যুক্ত ছিলেন, নির্বাচনের কাজে যুক্ত ছিলেন, তাদেরকে জেল খাটতে হচ্ছে, বহু লোকের বিরুদ্ধে এফআইআর হচ্ছে, তদন্ত চলছে। বাংলাতেও কিন্তু সেই একই জিনিসটা হবে। এবং যেটা নির্বাচন কমিশন সূত্রে আরো একটা মারাত্মক খবর আসছে, এটা জাস্ট ফার্স্ট লট বা ফার্স্ট ব্যাচ যাদের বিরুদ্ধে এরকম অভিযোগ গিয়েছিল, এরকম নাকি আরো বেশ কিছু ব্যাচের রিপোর্ট গেছে, এবং সেকেন্ড ব্যাচ যারা, তাদেরকেও ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ইলেকশন কমিশনের তরফ থেকে, এবং তারাও এই 4 জনের মতো কোনো সদর্থক উত্তর দিতে পারেননি। ফলে আগামী দিনে আরো বেশি করে সাসপেনশন এবং তাদের বিরুদ্ধে এফআইআর এইটা কিন্তু দেখা যাবে। অর্থাৎ বারবারই যেটা বলা হচ্ছে যে নির্বাচন কমিশন তারা কিন্তু একটা স্বায়ত্তশাসিত সংস্থা, এবং তাদেরকে সংবিধান কিন্তু সেই স্বীকৃতি দিয়েছে, সেই অধিকার দিয়েছে, এবং এই নির্বাচন কমিশনের আন্ডারে তাদের রেফারেন্সে যখন যারা কাজ করবেন তারা কিন্তু নির্বাচন কমিশনের আন্ডারেই রয়েছে, তাদেরকে নিরপেক্ষভাবেই কাজটা করতে হবে। তারা যদি কর্তব্যে গাফিলতি করেন, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা কোনো নির্দিষ্ট রাজনৈতিক নেতা নেত্রীর অঙ্গুলি হেলনে যদি কাজ করেন এবং সেখানে যদি কর্তব্যে গাফিলতি পাওয়া যায়, তাহলে কিন্তু ফলটা তাদেরকেই ভুগতে হবে। এবং আরো একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য, এখনো কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর যে শুরু হবে তার কোনো সরকারি নির্দেশিকা আসেনি। এটা শুধুমাত্র ভোটার তালিকায় নাম তোলা, সেখানে গোলমাল, এবং সেই কাজের জন্য কিন্তু এই 4 জন সাসপেন্ডেড হয়ে গেলেন এবং তাদের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ দেওয়া হলো। তাহলে এসআইআর যখন শুরু হবে সেইখানে যদি কর্তব্য কেউ গাফিলতি করে, কি অবস্থা হবে তাদের? একই অবস্থা হবে, এফআইআর হবে, গ্রেপ্তার হবে, জেলে যেতে হবে, এবং সরকারি চাকরিটুকু যাবে। সুতরাং এখনো যারা ভাবছেন যে নির্লজ্জ চুটিচাটা দলদাস হয়ে থাকবেন, 14 তলার আশীর্বাদ আছে, সেই আশীর্বাদ ধন্য হয়ে করে কমে খাবেন, তাদের কপালে কিন্তু এই ধরনের অশেষ দুঃখই নাচছে, সেটা কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট। কাউকে রেয়াত করা হবে না। এবং যারা বলছিলেন পশ্চিমবঙ্গের সেটিং হয়ে গেছে, এত কিছুর পরেও এই রাজ্যের শাসক দল ড্যাং ড্যাং করে 250-260 আসন নিয়ে আসবে, তাদেরকে একটা কথাই বলে দিতে পারি, যেটা আমি আগেও বহুবার বলেছি, খেলা এখনো অনেক বাকি আছে। খেলা এখনো খেলতে শুরুই করেনি কেউ। ঠিক সময়ে ঠিক খেলাটা হবে, সঠিক সময়ে সঠিক জিনিসটা ইমপ্লিমেন্ট হবে, এবং অনেকেই ছটফট ছটফট করতে শুরু করবে। এবং ঠিক সেই জিনিসগুলোই কিন্তু দেখা যাচ্ছে বাংলায়। যেভাবে নির্বাচন কমিশন এগোচ্ছে, এত চাপের মুখেও কোথাও কোনো নথি স্বীকারের জায়গা নেই, সেখানে এই রাজ্যের শাসক দল কিন্তু প্রমাদ গুনতে শুরু করে দিয়েছে। আপনারা জানেন ইতিমধ্যেই নির্বাচন কমিশনের যে আধিকারিক যিনি এখানকার সব দায়িত্ব সামলাবেন, সেখানে একজন নবান্নের পছন্দের আমলার নাম পাঠানো হয়েছিল, প্রথমেই সেটা রিজেক্ট করে দেওয়া হয়েছে, এবং এমন একজনকে সেই দায়িত্বে নিয়ে আসা হয়েছে যিনি ঠিক 2026-এর নির্বাচনের পরেই রিটায়ারমেন্টটা নেবেন। অর্থাৎ তার উপর কিন্তু সরকারি চাপ কাজ করবে না। এরপর একমাত্র পশ্চিমবঙ্গে, সারা ভারতবর্ষে এই নির্বাচন কমিশনের অফিস, সেটা কিন্তু বিভিন্ন দপ্তরের আন্ডারে আছে, যেটা কিছুতেই রাখা যায় না। তাহলে তাদের যে স্বয়ং শাসিত ব্যবস্থা, সেই জায়গাটা ব্যাহত হবে। সেই জায়গাটা সরানোর জন্য চিঠির পর চিঠি আসছে এবং নবান্ন থেকে কোনো উত্তর আসছে না। এমনকি স্পিকার, বিধানসভার স্পিকার, তিনিও দলদাসের ভূমিকায় উত্তীর্ণ হয়েছেন বলে অভিযোগ উঠছে, এবং তিনি বলছেন যে সরকার যখন টাকা দেয় তাদের হাতেই গ্রিপটা থাকবে। বুঝতে পারছেন ছটফটানিটা কোথায় লাগছে?
শুধুমাত্র তাই নয়, নির্বাচন কমিশনের যে অফিস আছে সেই অফিসটাও এখনকার যে প্রেমিসেস আছে সেখান থেকে সরিয়ে দেওয়ার কথা হচ্ছে। এবং সব থেকে বড় কথা, যারা এই রকম এখনো নির্লজ্জ দলদাসগিরি করে যাচ্ছেন, চটি চাটছেন, তাদেরকেও কোনো রকম কোনো রেয়াত দেওয়া হবে না, রেয়াত করা হবে না। যেখানে যেটা প্রয়োগ করার ঠিক সেইটাই প্রয়োগ করা হবে। এবং নির্বাচন কমিশন যদি সত্যিই এই ধরনের কড়া মনোভাব দেখাতে পারেন, বাংলার যে খেলাটা হচ্ছে সেই খেলাটা বন্ধ করে দিতে পারেন এবং স্বচ্ছ নির্বাচন, এখানকার যারা ভারতীয় নাগরিক আছে তাদের ভোটাধিকারটা বজায় রাখতে পারেন, তাহলেই কিন্তু সত্যি সত্যিই 26-এ খেলা হয়ে যাবে। এবং সেই খেলাটা জনগণ খেলবে এবং মারাত্মকভাবে খেলবে। সেই ছবি কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে। কি বলবেন নির্বাচন কমিশনের এই ভূমিকা নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।